আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ের সাথে আজকে উদ্ভিদ শারীরতত্ত্ব পর্ব 6। ওকে, সো আমরা গতকালকে আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব পর্ব 5-এ আমরা C3 চক্র, C4 চক্র এগুলো নিয়ে পড়েছি, এগুলো নিয়ে জেনেছি, শিখেছি। ঠিক আছে, তো আজকে আমরা পড়ব হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্বের এই অংশটুকু। ঠিক আছে, উদ্ভিদ শারীরতত্ত্বের এরপরে সালোক সংশ্লেষণ সংক্রান্ত কি কি জিনিস আছে সেগুলো নিয়ে একটু জানবো। ওকে, সেই সব কিছু নিয়েই আজকে আমাদের আলোচনাগুলো থাকবে। ওকে, আচ্ছা, তো আমাদের সাথে স্টুডেন্টরা তোমরা একটু যুক্ত হয়ে যাও। হুম, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখি সবাই আসে নাই কেন, কি ব্যাপার বুঝলাম না। ওকে, তোমরা বাকিরা আসো না কেন? তোমাদেরকে পড়ার ইচ্ছা নাই নাকি? উদ্ভিদ শারীরতত্ত্ব ভাইয়া, উদ্ভিদ শারীরতত্ত্ব আমরা পারি। তোমাদের কি ইয়ার ফাইনাল চলতেছে? সবার অ্যাটেন্ডেন্স এরকম খারাপ অবস্থা কেন বলো? তোমাদের অ্যাটেন্ডেন্স এরকম খারাপ অবস্থা কেন? হুম, বলো তো। আচ্ছা, সো আমরা স্টার্ট করি। এত ডার্ক কেন? আচ্ছা, এত অন্ধকার হয়ে লাগতেছে কেন? ক্যামেরার কি কিছু হয়েছে? একটু অন্ধকার লাগতেছে তো, কেমন এত অন্ধকার? ডাল লাগতেছে। ওকে, আচ্ছা, তো আমরা সবাই আহ এই যে আজকের টপিক হবে আমাদের অক্সিজেনের উৎস থেকে। যে ভাইয়া, অক্সিজেনটা এই যে সালোক সংশ্লেষণে বারবার বলা হয় অক্সিজেন অক্সিজেন অক্সিজেনের কথা, এই অক্সিজেনটা আসে কোথা থেকে? অক্সিজেনটা আসে কোথা থেকে সেগুলো নিয়ে আমরা আজকে জানবো। তো অক্সিজেনের উৎস, তো দেখো, নর্মালি বলা হয় যে আমরা বললাম তুমি যখন সালোক সংশ্লেষণের বিক্রিয়া লিখছো, আমরা কি জানি দেখো, এভাবে আমরা লিখছি বিক্রিয়াটা, তাই না? 6CO2 প্লাস 12H2O, এটা থেকে আমাদের কি হয়েছে বলতো? আমাদের হয়েছে হচ্ছে C6H12O6
গ্লুকোজ প্লাস প্লাস 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু পানি। ওকে, এরকম একটা ব্যাপার। এখন সালোক সংশ্লেষণের প্রথমেই আমরা যখন এই কথাটা বলি তখন আমাদের মাথায় এটা আসে যে এই যে দেখো আমার কার্বন ডাই অক্সাইড, আমরা বলেছিলাম যে এই কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়ে আমার কি তৈরি করে বলতো? গ্লুকোজ তৈরি করে। তাহলে কি বলছি? এই কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়ে সে কি তৈরি করতেছে? গ্লুকোজ তৈরি করে। এটা হচ্ছে নর্মাল। কার্বন ডাই অক্সাইডে বিজারণ হয়, অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন এগুলো যুক্ত হয়। আর হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি? বিজারিত হওয়া। হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি? বিজারিত হওয়া। কারণ আমরা জানি বিজারণের সংজ্ঞা যখন আমাদের মাথায় আসবে, বিজারণ আসলে আমরা বলি এইভাবে যে হাইড্রোজেন সংযোজন, এটাও হচ্ছে বিজারণ। আবার ইলেকট্রন গ্রহণ, এটাও কি? এটাও হচ্ছে বিজারণ। ঠিক আছে, এটা আমরা বলি না হাইড্রোজেন গ্রহণ করা, ইলেকট্রন গ্রহণ করা, ঠিক আছে, এগুলো হচ্ছে কি? বিজারণ হওয়া। আবার অক্সিজেন ত্যাগ করা। আচ্ছা, আর যদি বলি জারণ মানে কি, তাহলে উল্টাটা চিন্তা করো। যদি কেউ হাইড্রোজেনটাকে ছেড়ে দেয়, কি বলছে? হাইড্রোজেন ত্যাগ করা, এটাকে বলে কি? এটাকে বলে জারণ। এটাকে বলে জারণ। আর কি একটা হচ্ছে হাইড্রোজেন সে ত্যাগ করলো, আর একটা হচ্ছে এইদিকে দেখো অক্সিজেন সে গ্রহণ করলো, এটাও হচ্ছে জারণ। আবার ইলেকট্রন ত্যাগ, এটাও হচ্ছে জারণ। এগুলো হচ্ছে জারণের সংজ্ঞা আর বিজারণের সংজ্ঞা। তো আমরা জানি কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে ওর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে আমরা কি বলি? এটা বিজারিত হয়েছে, মানে গ্লুকোজ তৈরি হয়েছে। আর এই যে পানি থেকে তোমার কি হয়? পানি জারিত হয়ে, দেখো পানি জারিত হয়ে কি বলছে? পানি জারিত হয়ে সে অক্সিজেন তৈরি করছে। পানি জারিত হয়ে অর্থাৎ পানি কি করছে? এখান থেকে হাইড্রোজেনটাকে ছেড়ে দিছে। পানির H2O এখান থেকে হাইড্রোজেনটাকে সে ছেড়ে দিয়েছে। তাহলে বাকিটা কিসে পরিণত হয়েছে? অক্সিজেনে পরিণত হয়েছে। বাকিটা কিসে পরিণত হয়েছে? অক্সিজেনে পরিণত হয়েছে। তো এইটা হচ্ছে অক্সিজেনের টোটাল ব্যাপার। অক্সিজেন কোথা থেকে আসলো? পানি থেকে আসছে। এখন এটা তো আমি বলতেছি, তুমি কেন বিশ্বাস করবা? তোমার তো মনে হইতে পারে ভাইয়া এই অক্সিজেনটা পানি থেকে না এসে এটা তো কার্বন ডাই অক্সাইড থেকে আসতে পারে। এটা কোথা থেকে আসতে পারে? কার্বন ডাই অক্সাইড থেকে আসতে পারে। আপনার কথার ভিত্তি কোথায়? প্রমাণ আছে কোনো? প্রমাণ কি দেখা গেছে যে না কার্বন ডাই অক্সাইডের এখান থেকে অক্সিজেনটা আসে নাই, অক্সিজেনটা আসছে এই পানি থেকে? এটা কিভাবে আপনি প্রমাণ করবেন? আমার তো মনে হচ্ছে অক্সিজেন মনে হয় ভাইয়া কার্বন ডাই অক্সাইড থেকে আসছে, এটা আমার মনে হচ্ছে। তাহলে এখন কি করা যায়? তো দেখো এই জায়গায় এসে আমরা এখন যেটা দেখব যে কিভাবে পানি থেকে অক্সিজেন আসে, আমরা এটা প্রমাণ করব। এবার আসো প্রথমে হিল বিক্রিয়া। প্রথমে কি বিক্রিয়া বলো তো? হিল বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা বিজ্ঞানী রবার্ট হিল তিনি কি একটা প্রমাণ করছেন? তিনি একটা অজৈব জারক। তা অজৈব জারক কি? ধরো এটার ভিতরে এই যে এরকম অজৈব জারক একটা ব্যবহার করছে। একটা অজৈব জারক ধরো ধরলো 2A, এটা একটা অজৈব জারক। এই অজৈব জারককে ব্যবহার করলাম। মানে জারক মানে কি? খেয়াল করো, জারক মানে কি? যে আরেকজনের জারণ ঘটায়। সে কি? আরেকজনের জারণ ঘটাবে, তাকে কি বলে? জারক। যে আরেকজনের জারণ ঘটাচ্ছে তাকে আমরা কি বলবো বলো? জারক বলবো। তাহলে অজৈব জারক এখান থেকে কি ঘটতেছে আমরা যদি একটু দেখি। এই অজৈব জারকের সাথে এবার সে পানি যোগ করছে। দেখি মানে এই অজৈব জারক সাথে যখন আমি পানি যোগ করব তখন কি হয়, কি ঘটে? হ্যাঁ, তখন সে কি এই পানিকে জারিত করতে পারে? পানি থেকে হাইড্রোজেনটাকে সরাইতে পারে? দেখব কি হয়। তো যখন তিনি হিল সাহেব এই অজৈব জারকের সাথে একটা যে কোনো একটাকে ধরছে, এখানে এ দিয়ে এটাকে প্রকাশ করতেছে, তো এইটার সাথে যখন তিনি পানির বিক্রিয়া করলেন তখন তিনি করে দেখলেন কি ব্যাপার, এখানে এই অজৈব জারকটা এই পানির থেকে হাইড্রোজেনটাকে বের করে আনতেছে, হাইড্রোজেনটাকে সরাই আনতেছে। তার মানে কি করলো? সে পানির জারণ ঘটাইলো। পানি থেকে যখন হাইড্রোজেনটাকে সে নিয়ে আসবে তার মানে কি পানির
জারণ ঘটছে, কারণ আমরা জানি জারণের সংজ্ঞায় ছিল যে হাইড্রোজেন ত্যাগ করা, এটাও জারণের সংজ্ঞায়, হাইড্রোজেন ত্যাগ করাটাকেও জারণের সংজ্ঞায় বলতেছিল। তো এখন আমরা যখন এটা বলতেছি তাহলে এখানে 2AH2 প্লাস দেখা গেল এই অক্সিজেন পাওয়া গেছে, এই অক্সিজেনটাকে পাওয়া গেছে। তো সে থেকে হিল সাহেব বলেন যে এই অণুজারকের সাথে যখন আমি ক্রিয়া করলাম তখন আমি এটা পাচ্ছি 2AH2 আর এখানে আলাদা করে অক্সিজেন, আলাদা করে অক্সিজেনটা পাওয়া যাচ্ছে। সো এইটাই তিনি প্রথম হিল বিক্রিয়া হিসেবে প্রকাশ করেন। তিনি কি হিসেবে প্রকাশ করেন? এটাকে হিল বিক্রিয়া হিসেবে প্রকাশ করেন। ঠিক আছে, এটা হচ্ছে রবার্ট হিলের কথা। ওকে, এটা হচ্ছে রবার্ট হিলের কথা। তো এখান থেকে তিনি প্রমাণ করলেন যে তার মানে এই পানি থেকেই অক্সিজেনটা আসে। দেখছো এখানে কিন্তু অক্সিজেন এখানেই ছিল, পানিতে ছিল। তো এই অক্সিজেনটা আসলো কোথা থেকে? তার মানে এই পানির অক্সিজেনটা এখানে আলাদা মুক্ত হয়েছে, তার মানে পানি থেকেই অক্সিজেন আসে। এইটার মাধ্যমে হিল সাহেব প্রমাণ করছেন, হিল সাহেব এটার মাধ্যমে প্রমাণ করলেন যে এটা হইতেছে। ওকে ফাইন, তিনি এটা করছেন। এবার আসো, তারপরে ভ্যান নিল সাহেব আরেকটা প্রমাণ করছেন। তিনিও ওর পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে আসলেই আমার পানি থেকে অক্সিজেন আসে কিনা, আসল সত্যটা কি, সত্যটা কি তিনি এটা প্রমাণ করতে গেছেন। তিনি এটা প্রমাণ করতে গেছেন। তো দেখো এই যে ভ্যান নিলের পরীক্ষা, আমরা বলতেছি কি ভ্যান নিলের পরীক্ষা। তো এই ভ্যান নিলের পরীক্ষায় খেয়াল করো কি করা হয়েছে, তিনি সালফার ব্যাকটেরিয়া দিয়ে পরীক্ষা করছেন। কি দিয়ে করছেন? সালফার ব্যাকটেরিয়া দিয়ে প্রমাণ করছেন, সালফার ব্যাকটেরিয়া দিয়ে প্রমাণ করছেন। সালফার ব্যাকটেরিয়া দিয়ে তিনি প্রমাণ করে কি বলছেন যে দেখো এই যে এরকম সালফার ব্যাকটেরিয়াতে কি থাকে? হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড। তো এরকম সালফার ব্যাকটেরিয়াতে পানির পরিবর্তে এখানে কি আছে? হাইড্রোজেন সালফাইড। এটার সাথে যখন কার্বন ডাই অক্সাইড ওখানে বিক্রিয়া করলো, কারণ একটা সালফার ব্যাকটেরিয়াতে হাইড্রোজেন সালফাইডই থাকবে, এই সালফার ব্যাকটেরিয়ার সাথে যখন এই হাইড্রোজেন সালফাইড আর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলো তখন এইখান থেকে কি তৈরি হলো? এইখান থেকে তৈরি হলো হচ্ছে দেখো তোমার এই যে সালফারটা আলাদা করে মুক্ত হইলো। তিনি দেখলেন এখানে সালফারটা আলাদা করে মুক্ত হইলো আর এইদিকে তোমার একটা কার্বোহাইড্রেটের মতো তৈরি হলো আর কার্বন ডাই অক্সাইডের জায়গায় সরি কার্বন ডাই অক্সাইড না, এটা পানি এদিকে তৈরি হলো। মানে কার্বন ডাই অক্সাইড আর এই হাইড্রোজেন মিলে ওরা এখানে একটা শর্করা আর পানি তৈরি করে ফেললো। কিন্তু আমার এই যে হাইড্রোজেন সালফাইডের জায়গায় এই যে সালফারটা যে ছিল, এই সালফারটা কিন্তু আলাদাভাবে হইলো, আলাদা হইলো না। এই হাইড্রোজেন সালফাইডের দেখো এই সালফারটা আলাদা মুক্ত হইলো আর বাকি অংশটা কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে শর্করা এগুলো তৈরি করলো। সেখান থেকে তিনি প্রমাণ করলেন যে দেখো এই সালফার ব্যাকটেরিয়াতে যেমন সালফারটা আলাদা হয়ে গেছে, ঠিক একইভাবে যদি এখানে পানির সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করো তখন এই যে কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন বিক্রিয়া করবে আর অক্সিজেনটা আলাদা করে মুক্ত হবে, অক্সিজেনটা কি হবে? মুক্ত হয়ে যাবে। এই কথাটা তিনি বলছেন, বুঝছো? তাহলে ভ্যান নিলের পরীক্ষায় আমরা দেখলাম যে সালফার ব্যাকটেরিয়ার এখানে হাইড্রোজেন সালফাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এটা থেকে আমার সালফার তৈরি হলো, মুক্ত সালফার হয়ে গেল। এদিকে আমাদের CH2O, এটা শর্করা এবং পানি তৈরি হলো। আর এই দিক থেকে হচ্ছে এই যে যেমন একইভাবে এটার সাথে তুলনা করছে। সো যদি আমি দেখতাম এখানে পানি রাখতো, পানি আর কার্বন ডাই অক্সাইড, তার মানে একইভাবে অক্সিজেনটাও এখানে আলাদা মুক্ত হইতো। তো এটার সাথে তুলনা করছেন, তার মানে তিনি এটাই প্রমাণ করলেন যে সালফার ব্যাকটেরিয়াতে যেমন সালফার আলাদা হয়, ঠিক একইভাবে এখানে যদি H2O রাখা হইতো তাহলে অক্সিজেনটা আলাদা হইতো। এটা একটা প্রমাণ গেল, ভ্যান নিলের প্রমাণ। এটা কার প্রমাণ? ভ্যান নিল সাহেবের প্রমাণ। এখন আসো রুবেন কামেন, তাদের একটা প্রমাণের কথা বলছে। রুবেন কামেন সাহেব তাদের প্রমাণ। রুবেন কামেন সাহেব তো কি বলছে দেখো, রুবেন কামেন সাহেব এটাতে রুবেন কামেন তো এখানে কি বলছে রুবেন কামেন, খেয়াল করো। রুবেন কামেন ওনারা পরীক্ষা করছেন তেজস্ক্রিয় অক্সিজেন দিয়ে, তেজস্ক্রিয়
অক্সিজেন দিয়ে প্রমাণ করছেন। কি দিয়ে? তেজস্ক্রিয় অক্সিজেন ব্যবহার করে তারা প্রমাণ করছেন। এখন তেজস্ক্রিয় অক্সিজেনে যে দেখো 6CO2 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু পানি, ঠিক আছে? তেজস্ক্রিয় এই যে 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু পানি। এখন তিনি পানিতে কি করছেন? এইখানে একটু তেজস্ক্রিয় অক্সিজেন ব্যবহার করছেন। এখানে তিনি তেজস্ক্রিয় অক্সিজেন, কারণ দেখবে যে তাহলে কোনটা থেকে অ্যাকচুয়ালি অক্সিজেনটা আসতেছে। দেখছো পানি থেকে না কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন আসে? কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন নরমাল, বাট পানির অক্সিজেনটাকে তিনি তেজস্ক্রিয় ব্যবহার করছেন তারা। তো ফাইন, এখন এইখান থেকে যখন বিক্রিয়া হইলো তারা দেখলো যে এখান থেকে কি তৈরি হয়, এখান থেকে নরমাল গ্লুকোজ তৈরি হলো, হ্যাঁ। কিন্তু এই অক্সিজেন যেটা তৈরি হলো, দেখা গেল এই অক্সিজেন যেটা তৈরি হয়েছে সেটা তেজস্ক্রিয়। সেটা কি? তেজস্ক্রিয়। তো তখন তারা বুঝলেন, আরে আমি তো তেজস্ক্রিয় অক্সিজেন ব্যবহার করছি পানিতে, তাই না? আমি তো পানিতে তেজস্ক্রিয় অক্সিজেন ব্যবহার করছি, তাহলে ওই তেজস্ক্রিয় অক্সিজেনটা আলাদা হয়ে কোথায় পাইলাম আমি? এই যে অক্সিজেনে। তার মানে আমার এই পানি থেকেই অক্সিজেনটা আলাদা হয়েছে। তাহলে আমরা এটাই বলবো, আমরা এখান থেকে এটাই বুঝলাম যে তার মানে এই কার্বন ডাই অক্সাইডের অক্সিজেনটা মুক্ত হয় নাই, মুক্ত হয়েছে কোনটা? আলাদা। এই পানির অক্সিজেনটা এখানে গেছে। কেন? কারণ কার্বন ডাই অক্সাইড কি করছে? একটা জারকের মতো পানি থেকে হাইড্রোজেনটাকে নিয়ে ও বিক্রিয়া করছে আর অক্সিজেনটাকে ছেড়ে দিছে। তো এই অক্সিজেনটা, তাহলে আমরা বলতে পারি অক্সিজেনের উৎস, এটা প্রমাণিত হলো যে অক্সিজেনের উৎস কি বলো? পানি। অক্সিজেনের উৎস কি? আমরা এটাই প্রমাণ করলাম যে অক্সিজেনের উৎস হলো পানি। অক্সিজেনের উৎস কি? ঠিক আছে, অক্সিজেনের পানি। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল না? বলো তো, এটা প্রমাণিত হয়ে গেছে, রাইট? সবাই বুঝছো? বলো, এতটুকু বলো। এই পয়েন্ট পর্যন্ত সবাই বুঝছো কিনা এটা ভাইয়াকে একটু জানাও। হুম, ভাই একটু বলো। ওকে, ক্লিয়ার ভাই, গুড, ফাইন। তাহলে এটা বুঝে গেছো। এবার আমরা দেখব যে ভাইয়া এই সালোক সংশ্লেষণকে প্রভাবিত করে কারা? সালোক সংশ্লেষণকে প্রভাবিত করে কারা? মানে কিছু জিনিস থাকে না যে প্রভাবক, আগের গুলোতেও পড়েছো, খনিজ লবণ প্রস্বেদনে পড়েছো প্রভাবক। তো এই প্রভাবক আমরা প্রভাবকে বাহ্যিক প্রভাবক কারা? বাহ্যিক প্রভাবক মানে যেগুলো উদ্ভিদের বাইরে থেকে প্রক্রিয়াটাকে প্রভাবিত করে, অর্থাৎ সালোক সংশ্লেষণকে প্রভাবিত করে, তাদেরকে আমরা কি বলি? বাহ্যিক প্রভাবক। তাদেরকে কি বলবো? বাহ্যিক প্রভাবক। তো এই যে বাহ্যিক প্রভাবক, হ্যাঁ, এই যে বাহ্যিক প্রভাবক, দেখো বাহ্যিক প্রভাবক গুলা কি কি? বাহ্যিক প্রভাবক গুলা হচ্ছে, প্রথমে আসি আলো, হ্যাঁ, যেগুলো দেখুন উদ্ভিদের বাইরে। বাহ্যিক মানে কি? বাইরে, বাইরে, তার মানে আলো। আলো কি বাইরে থেকে আসে, নিজের না, তাই না? আচ্ছা, আলো। তারপরে কি? তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপরে কি? পানি। পানি লাগবে, ওকে, পানি। এরপরে কি বলতো? তাপমাত্রা। তাপমাত্রা। এরপর কি? অক্সিজেন। এরপর কি? খনিজ লবণ। খনিজ লবণ, ঠিক আছে, খনিজ লবণ, ওকে। এগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক, মানে বাইরে থেকে প্রভাবিত করে। এখন তুমি আসো এই পয়েন্ট গুলাতে, ভাইয়া এটা কি প্রভাবিত? এগুলো কিন্তু আমাদের সিকিউতে দিবে, হ্যাঁ, এগুলো আমাদের ঘ নাম্বারে দেয়। এখন তুমি দেখো, যখন আমাকে বলতেছে আলোর কথা, আলো হলে কি ঘটে?
রিলেট করে পড়ো। আলো যখন আমার পর্যাপ্ত আলো থাকবে, আলো থাকলে পর্যাপ্ত আলো থাকলে আমার কি হয় বলো তো? আমরা জানি আমাদের পাতার ছিদ্রগুলো খুলে যায়, পত্ররন্ধ্র খুলে। তাহলে আমি একটা কথা বললাম যে আমার এখানে পত্ররন্ধ্র খুলে, পত্ররন্ধ্র খুলবে, খুলে। ওকে, তাহলে আলো যখন হচ্ছে তখন আমার পত্ররন্ধ্র খুলতেছে। এখন পত্ররন্ধ্র যখন খুলবে তখন কি হয়? কার্বন ডাই অক্সাইড ঢুকবে, রাইট? তাহলে আমার কার্বন ডাই অক্সাইড প্রবেশ করবে। কার্বন ডাই অক্সাইড প্রবেশ করবে, পত্ররন্ধ্র খুললেও কার্বন ডাই অক্সাইড ভিতরে ঢুকবে। আর কার্বন ডাই অক্সাইড কি হবে? সংশ্লেষণ বাড়বে। সিম্পল, কঠিন কিছুই না। পর্যাপ্ত দিনের যখন আমার পর্যাপ্ত আলো থাকবে তখন আমার পত্ররন্ধ্র খুলবে, ভিতরে ঢুকবে, তার ভিতরে ঢুকবে এবং ওই কার্বন ডাই অক্সাইড ঢুকে সালোক সংশ্লেষণ করবে। এটা হচ্ছে পয়েন্ট। এখন কোন আলো? আমরা তো জানি আলোতে কি বলে, ওই যে আলো কত রকমের, হ্যাঁ, একটা আলোর মধ্যে কি কি কালার আছে, বেনি আসহ কালা, তাই না? তো এর মধ্যে কোন আলোটা ভালো, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? এটা মনে রাখো, আমরা মনে বলি বেনি কলা, হ্যাঁ, এভাবে মনে রাখো, বেনি কলা। এই আলোগুলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। তাহলে কি? বেতে বেগুনি, বেগুনি আলো, রাইট? বেগুনি, তারপরে হচ্ছে নীল, তারপরে হচ্ছে কমলা, কমলা, এরপরে হচ্ছে লাল, এরপরে কি? লাল। বেনি কলা, বেনি কলা। কথা কি কেটে আসতেছে? এখন কি ক্লিয়ার? কি নেট প্রবলেম হয়তো, তাই বলতো। এখন কি তোমাদের কথা তোমরা বুঝতে পারতেছো? এখন ক্লিয়ার কিনা একটু বলো আমাকে। এখন ক্লিয়ার? মাঝে মাঝে কেটে আসে। আচ্ছা, একটু অ্যাডজাস্ট করে নাও, হয়তো একটু নেট প্রবলেম হচ্ছিল তখন, এই জন্য। ওকে, তাহলে আমরা বেনি কলা, বেগুনি, নীল, কমলা, লাল, এই চারটা আলোতে আমাদের সালোক সংশ্লেষণ ভালো। এখন যদি আমি বলি ভাইয়া কোন আলোতে, একক আলো বলেন, একটা নাম বলেন যেই একক আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। একক আলো যদি বলি তাহলে এটা বলবো লাল। লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়, তরঙ্গদৈর্ঘ্য বেশি, এটাকে ইউজ করবে, সালোক সংশ্লেষণ বেশি হবে। লাল আলো যদি বলে, একক আলো, একটা আলোর কথা বলেন যেটাতে সালোক সংশ্লেষণ বেশি হয়, সবচেয়ে বেশি হয় লাল আলোতে। তো এইগুলো হচ্ছে তোমাদের এমসিকিউতে অনেক সময় আসে, হ্যাঁ, এমসিকিউতে মাঝে মাঝে আসে যে একক আলো হিসেবে কোনটা। আর যদি বলে এমনিতেই বলে কোন কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়, তখন বলবা বেনি কলা। এখন আসি আমরা কার্বন ডাই অক্সাইড। আচ্ছা দেখো ভাইয়া, আমরা দেখি সালোক সংশ্লেষণ হয় কি দিয়ে? সালোক সংশ্লেষণ হয় কার্বন ডাই অক্সাইড আর পানি। তার মানে কার্বন ডাই অক্সাইড কি এখানে একটা বিক্রিয়ক, কার্বন ডাই অক্সাইড কি এখানে একটা বিক্রিয়ক। তাহলে আমার যদি কার্বন ডাই অক্সাইড পর্যাপ্ত থাকে তাহলে এটা বিক্রিয়ক না? তাহলে বিক্রিয়ক যদি বেশি থাকে তাহলে বিক্রিয়া বেশি বেশি হবে, তাহলে আমার সালোক সংশ্লেষণ বেশি বেশি হবে। ওকে, আমার সালোক সংশ্লেষণ কি হবে? বেশি বেশি হবে। ওকে, সালোক সংশ্লেষণ বেশি বেশি হবে কারণ এটা বিক্রিয়ক। সেম ভাবে তুমি পানির কথা চিন্তা করো, পানিও কি বিক্রিয়ক? আমরা জানি সালোক সংশ্লেষণ হয় কি দিয়ে? কার্বন ডাই অক্সাইড আর পানি মিলে। এই যে দেখো পানিতে বলছে যে পানি যদি পর্যাপ্ত পরিমাণে আমার থাকে তাহলে আমার স্বাভাবিক সালোক সংশ্লেষণ কি হবে? বাড়বে। সালোক সংশ্লেষণ কি হবে? বাড়বে। এরপরে আসি আমরা তাপমাত্রা নিয়ে কথা। তাপমাত্রা তো পর্যাপ্ত তাপমাত্রা ভালো, একটা অপটিমাম টেম্পারেচার থাকে, যেই টেম্পারেচার বা তাপমাত্রায় সালোক সংশ্লেষণ একদম পারফেক্টলি হবে, বেশি বেশি হবে। তাহলে এই তাপমাত্রাটা কত? এই দেখো তাপমাত্রা, একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমার সালোক সংশ্লেষণ অনেক ভালো হয়, এটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। এটা আমরা কি বলবো? ওর অপটিমাম টেম্পারেচার হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস।
ওকে, তাহলে অপটিমাম টেম্পারেচারটা কি? অপটিমাম টেম্পারেচার হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এটা এমসিকিউ রিটেন দুই জায়গাতে লাগবে, হ্যাঁ দুই জায়গাতে এটা লিখবা তখন। এবার আসো অক্সিজেন নিয়ে। অক্সিজেন কি? উৎপাদ। আমরা জানি কার্বন ডাই অক্সাইড পানি মিলে গ্লুকোজ প্লাস অক্সিজেন কি যায়, বলবো উৎপাদ বাড়লো, রাইট? উৎপাদ বাড়লো, তাই না? উৎপাদ বাড়লো। উৎপাদ বাড়লে কি হবে? বিক্রিয়াটা সামনের দিকে আগাবে। উৎপাদ তো পর্যাপ্ত আছেই, তো তখন ওরা আর বিক্রিয়া করে এটাকে আবার উৎপাদ করবে হবে না, বিক্রিয়ার হারটা কমবে, বেশি আছে। আমার যদি এই পাশে জিনিস বেশি থাকে তাহলে আমি ওইদিকে আর কেন যাবো? এখানে তো অলরেডি বেশি। তার মানে অক্সিজেন যদি বাড়ে তার মানে উৎপাদ বাড়লো, তার মানে আমার বিক্রিয়াটা কমবে, অর্থাৎ সালোক সংশ্লেষণ কমবে। ঠিক আছে, সালোক সংশ্লেষণ কমে গেল। ওকে ভাই, উৎপাদ বিক্রিয়ক অনেক বুঝলাম। এখন আসেন আপনি এই খনিজ লবণ নিয়ে কথা। খনিজ লবণ আমরা জানি, দেখো এই যে আয়রন, ম্যাগনেসিয়াম, এখন তুমি খেয়াল করো এই আয়রন ম্যাগনেসিয়াম এরা না ক্লোরোফিল তৈরির জন্য অনেক দরকার। কিসের জন্য? ক্লোরোফিল। হ্যাঁ, ক্লোরোফিল। ওকে, এখন যদি এই জিনিসটা অভাব থাকে, এগুলা ক্লোরোফিল তৈরিতে দরকার। এখন আমরা জানি সালোক সংশ্লেষণে কি লাগে? ক্লোরোফিল এবং সূর্যের আলো লাগে, তাই না? ক্লোরোফিল এবং সূর্যের আলো প্রয়োজন। তো এই যে আয়রন আর ম্যাগনেসিয়াম, এই খনিজ লবণগুলো নরমালি ক্লোরোফিল তৈরিতে ভূমিকা রাখে। এখন কোনো কারণে যদি এদের অভাব দেখা যায়, এদের যদি তুমি অভাব দেখো, এদের যদি অভাব থাকে তাহলে কি হবে? সালোক সংশ্লেষণ ক্ষতিগ্রস্ত হবে না? কারণ তোমার আয়রন আর ম্যাগনেসিয়াম যদি না থাকে তাহলে ক্লোরোফিল ঠিকঠাক তৈরি হবে না, আর ক্লোরোফিল ঠিকঠাক তৈরি না হলে সালোক সংশ্লেষণ হবে না। তো এই বুঝা গেছে? তাহলে আমরা খনিজ লবণের ব্যাপারটা ক্লিয়ার। সবাই বলো। সবাই এটা বলো, বুঝতে পারছো কিনা? তাহলে আমরা বাহ্যিক প্রভাবক শেষ হলে আমরা অভ্যন্তরীণ প্রভাবকে যাব। অভ্যন্তরীণ প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক মানে কি? অভ্যন্তরীণ মানে ভিতরে, যেগুলো উদ্ভিদের নিজের ভিতরে আছে, উদ্ভিদের ভিতরে আছে, এই জিনিসটা তোমার হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। উদ্ভিদের ভিতরে আছে, এটা কোথায় আছে? উদ্ভিদের ভেতরে আছে। ঠিক আছে, ওকে। তো এগুলা কারা 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 এই জিনিসটা উদ্ভিদের ভিতরে থেকে প্রভাবিত করে? প্রভাবিত করে। আচ্ছা আসো, কথা তো এখানে আমার দেখা যাচ্ছে নেট এখনো ক্লিয়ার, তোমাদের কাছে কেন আনক্লিয়ার লাগতেছে আমি বুঝি নাই। ওকে ওকে ফাইন। এখন দেখো আমরা অভ্যন্তরীণ প্রভাবক ভিতরের। আচ্ছা, তো এর পয়েন্টগুলো কি কি হইতে পারে? কারা কারা অভ্যন্তরীণ প্রভাবক হইতে পারে? দেখো, পাতার বয়স, কি বলছি? পাতার বয়স, ঠিক আছে এটা। দুই কি? পাতার গঠন, পাতার গঠন, এটা একটা। তিনি কি বলছে? তাহলে পাতার বয়স এক নাম, পাতার গঠন, এবং কি? ক্লোরোফিল। কি এটা? ক্লোরোফিল। ক্লোরোফিল, ক্লোরোফিল, ঠিক আছে, ক্লোরোফিল। এরপরে কি? শর্করা পরিমাণ, শর্করা পরিমাণ, শর্করা পরিমাণ, শর্করার পরিমাণ। পাতায় কেমন শর্করা আছে, কেমন শর্করা, বেশি না কম, সেটা। এরপরে আসো পটাশিয়াম,
এটা উদ্ভিদের ভিতরে পটাশিয়াম কেমন আছে, পটাশিয়াম, এবং 6 এনজাইম, এনজাইম এগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, অভ্যন্তরীণ ভিতরে থাকে সেখান থেকে। এখন তুমি দেখো এখানে ভাইয়া পাতার বয়স, তুমি যদি চিন্তা করো, ধরো একটা বৃদ্ধ মানুষ কি বেশি কাজ করতে পারে? বৃদ্ধ মানুষ বেশি কাজ করতে পারে? বৃদ্ধ মানুষ দেখবা বেশি একটা কাজ করতে পারে না। তাহলে পাতার বয়সে যখন আমরা যাই, পাতার বয়স, সেখানে আমরা কি বলতেছি? পাতার বয়সে যে এটাতে দেখো মাঝারি পাতায়, কি বলছে? মাঝারি পাতায়, হ্যাঁ, মাঝারি যে বয়সের পাতায়, মাঝারি বয়সের পাতায় তোমার সালোক সংশ্লেষণ বেশি হয়। কি হয়? সালোক সংশ্লেষণ বেশি হয়। ওকে, তাহলে কি বলছে? মাঝারি বয়সের পাতায় সালোক সংশ্লেষণ বেশি হয়, কারণ ওরা এনার্জেটিক। তুমি চিন্তা করো মানুষের মধ্যে কি, যে আমরা যারা মধ্যবয়স্ক 20 থেকে 30 বা 40, এই জায়গাটায় কিন্তু মানুষের এনার্জি থাকে, অনেক কাজ করতে পারে, তাই না? অনেক কাজ করতে পারে। তো এটা হচ্ছে বলছে যে মাঝারি বয়সের পাতায় তার সালোক সংশ্লেষণ বেশি হয়। আচ্ছা, পাতার গঠন দেখো, পাতার গঠনে বলছে, তো পাতার অন্তর্গঠন যদি সব ঠিকঠাক হয়, সুগঠিত হয়, হ্যাঁ, পাতার অন্তর্গঠন যদি সুগঠিত হয়, খেয়াল করো, সুগঠিত হলে কি হবে? ওইখানে বেশি বেশি সালোক সংশ্লেষণ হতে পারবে, স্বাভাবিক। তাহলে এখানে তখন সালোক সংশ্লেষণ বাড়বে, সালোক সংশ্লেষণ কি হবে? বাড়বে। ক্লোরোফিলে আসো, কি বলছে? ক্লোরোফিল। ক্লোরোফিলে কি বলছে? ক্লোরোফিলে হচ্ছে যে তোমার দেখো, ক্লোরোফিল যদি মানে তোমার পর্যাপ্ত থাকে, হ্যাঁ, পর্যাপ্ত যা যা যেমন থাকা দরকার সে তেমন থাকে। আমরা জানি ক্লোরোফিল তো সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় প্রভাবিত করে। ক্লোরোফিলের এখানেই তো লাগবে, ক্লোরোফিল ছাড়া সালোক সংশ্লেষণ হবে না। তার মানে ক্লোরোফিল পর্যাপ্ত থাকলেই আমার সালোক সংশ্লেষণ ভালো হবে। ওকে, আচ্ছা, এখন দেখো শর্করার পরিমাণ, মানে উদ্ভিদে শর্করা, ভিতরে শর্করার পরিমাণ কেমন? তুমি একটা জিনিস ভাবো তো, শর্করা কি উৎপাদ না? মানে এই যে আমরা বলি কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি মিলে শর্করা, অক্সিজেন এগুলো তৈরি করবে। এখন শর্করার পরিমাণ যদি বেশি হয়, হ্যাঁ, ধরো শর্করার পরিমাণ বেড়ে গেছে, অতিরিক্ত, উদ্ভিদে অলরেডি অনেক শর্করা তৈরি হয়ে আছে, তখন উদ্ভিদ কি চিন্তা করবে? আমার তো অলরেডি শর্করা আছে, আমি আর এত কি করব? তাহলে তখন তার কিন্তু দেখো এই যে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ কমবে, তার সালোক সংশ্লেষণ কি হবে? কমবে। তাহলে যখনই শর্করা বাড়বে তার সালোক সংশ্লেষণ কমবে, শর্করা বাড়লে সালোক সংশ্লেষণ কমবে। ঠিক আছে? কারণ তোমার উৎপাদ বেশি, তো এটা তো কমবেই। ভেরি নর্মাল, ভেরি নর্মাল। উৎপাদ বাড়তেছে, তাহলে এটা কমবে না? এটা কমবে। ওকে, এরপরে আসো পটাশিয়াম। পটাশিয়াম, তো পটাশিয়ামে কি বলছে দেখো, পটাশিয়াম যদি পর্যাপ্ত থাকে, পটাশিয়াম যদি পর্যাপ্ত থাকে, হ্যাঁ, পটাশিয়াম কি করে জানো? পত্ররন্ধ্র খুলে। আমরা জানি কি, এটা পড়েছো, প্রচ্ছেদনে পড়েছো, পটাশিয়াম থাকলে এটা পত্ররন্ধ্র খুলে। পটাশিয়াম কি করে? পত্ররন্ধ্র খুলে। এখন পটাশিয়াম বাড়লে যখন আমার পত্ররন্ধ্র খুলবে, তখন আমার কি হবে? কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি ঢুকবে, কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে, আর কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলে সালোক সংশ্লেষণ বাড়বে। মানে পটাশিয়াম থাকাটা জরুরি, কারণ আমরা জানি পটাশিয়াম আয়ন পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলে আমার সালোক সংশ্লেষণ বাড়বে। এরপরে আসো, এবার বলছে এনজাইম নিয়ে। এনজাইম, তো এনজাইম নিয়ে যখন আমাকে কথা বলবে, এনজাইমে কি বলতো? এনজাইম তো এত বিক্রিয়া হয়, এই যে মনে করো তোমার C3 চক্র, C4 চক্র, তো এত কিছু চক্র হচ্ছে, এখানে এনজাইম লাগতেছে, ওইখানে এনজাইম দরকার হচ্ছে। তো যখনই আমার এই এনজাইমগুলো প্রয়োজন হচ্ছে, তার মানে এনজাইমের উপস্থিতি কি হচ্ছে বলো? দেখো, এনজাইমের যখন আমার উপস্থিতি থাকবে, এই এনজাইমের উপস্থিতির জন্য আমার কি হবে? এই যে তোমার
প্রক্রিয়াগুলো চলবে। তো প্রক্রিয়া যত চলবে, এই যে C3 C4 এগুলো যত বেশি চলবে তখনই তো আমার সালোক সংশ্লেষণ বাড়বে। মানে এনজাইম তো আমার দরকার, তাই না? এত বিক্রিয়া হচ্ছে, এনজাইম লাগবে না? তো এনজাইম যদি থাকে তাহলে সালোক সংশ্লেষণ বাড়বে, আর এনজাইম যদি না থাকে কোনো কারণে, এনজাইম নাই, কাজ করতেছে না, তাহলে কিন্তু সালোক সংশ্লেষণ কমে যাবে। ওকে, তো এইগুলা হচ্ছে তোমার টোটাল অভ্যন্তরীণ প্রভাবকের কথা। ওকে, এগুলো কিসের কথা? অভ্যন্তরীণ প্রভাবকের কথা। দেখো তো সবাই ভাইরা, আপনারা বুঝতে পেরেছেন কিনা? বলো। ওকে, আমার মনে হয় যে এইখানে ভাইয়া যেভাবে ধাপে ধাপে তোমাদেরকে বুঝাইছি, আমার মনে হয় না যে এই জায়গায় তোমাদের আর প্রবলেম থাকার কথা। এটা একদম ইজি হয়ে যাওয়ার কথা তোমাদের এটা। এখন আমরা আসবো লিমিটিং ফ্যাক্টর নিয়ে। হ্যাঁ, লিমিটিং কি কথা? লিমিটিং ফ্যাক্টর নিয়ে কথা। তো তোমরা এখানে দেখো লিমিটিং ফ্যাক্টর, লিমিটিং ফ্যাক্টর যখন আমরা বলতেছি তখন আমাদের একটা ব্যাপার আসতেছে, লিমিটিং ফ্যাক্টর। তো এটা কি, যেটা আমরা এইভাবে বুঝি যে লিমিটিং ফ্যাক্টর হচ্ছে, ধরো এই সালোক সংশ্লেষণকে নিয়ন্ত্রণ করে কি? কার্বন ডাই অক্সাইড, তারপরে মনে করো তাপমাত্রা, হ্যাঁ, এরা মিলে আলোর তীব্রতা, তাপমাত্রা, কার্বন ডাই অক্সাইড, এরা হচ্ছে সালোক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টর। মানে ওরা মিলে এটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে লিমিটিং ফ্যাক্টর সালোক সংশ্লেষণের জন্য কারা কারা? সালোক সংশ্লেষণের জন্য লিমিটিং ফ্যাক্টর হচ্ছে আলো, তাপমাত্রা এবং আলোর তীব্রতা। সরি, আলো তো বলছি, কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষণের জন্য লিমিটিং ফ্যাক্টর মানে, লিমিটিং ফ্যাক্টর কি? যেটা সবচেয়ে কম পরিমাণে থেকে ওই প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ এই জিনিসটাকে আমি নিয়ন্ত্রণ করব। সালোক সংশ্লেষণ কিভাবে হবে এটা নির্ভর করবে আমার উপরে। হ্যাঁ, আমার উপরে, ঠিক আছে? মানে ধরো একটা ফ্যাক্টর, এদের মধ্যে ধরো একজন কম আছে। আমি একটা উদাহরণ দেই তোমাদেরকে। ধরো তোমরা তিন বন্ধু মিলে খাইতে গেছো। এখন তোমরা একই জিনিস খাবা, তিনজন একই জিনিস খাবা। এখন এক বন্ধুর কাছে টাকা আছে 500 টাকা, এক বন্ধুর কাছে আছে 300 টাকা, আরেক বন্ধুর কাছে আছে 200 টাকা। বুঝছো? তিনজন মিলে একটা রেস্টুরেন্টে গেছো, তোমাদের একই জিনিস খাবা। এখন একজনের কাছে 500, একজনের কাছে 300, একজনের কাছে 200। তোমরা বলো তোমরা কার উপর ভিত্তি করে অর্ডার দিবা? তোমরা অর্ডার দিবা কার উপর ভিত্তি করে, এটা বলো। ঠিক আছে, তোমরা কার উপর ভিত্তি করে অর্ডারটা দিবা? তোমরা যে খাওয়ার অর্ডারটা কার উপর ভিত্তি করে দিবা? অবশ্যই যার কাছে কম টাকা। এখন কারণ ধরো যার কাছে 500 টাকা, সে 500 টাকার খাবার অর্ডার দিল, ওকে। 200 টাকা যার কাছে আছে, সে কি পারবে? সে তো এটা পারবে না। তার মানে তিনজন মিলে দেখবে যে কার কাছে কম টাকা, তো যার কাছে 200 টাকা তার অনুযায়ী খাবার অর্ডার হবে। তাহলে ওই 200 টাকা সেও দিতে পারবে, যার কাছে 300 টাকা আছে সেও 200 টাকা দিতে পারবে, যার কাছে 500 টাকা আছে ও তো দিতেই পারবে। মানে এই খাবার অর্ডারটা নিয়ন্ত্রণ কে করলো? যার কাছে কম আছে। যার কাছে কম আছে তার অনুযায়ী অর্ডার হইলো খাবার, তাই না? যার কাছে টাকা কম। তো এরকম যে ধরো একটা প্রক্রিয়া যখন চলে তখন ওইখানে অনেকগুলো ফ্যাক্টর, কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা, আলো, এগুলো। এর মধ্যে যে কম থাকবে, যে ধরো কম পরিমাণে কম, তার উপরে সেই নির্ধারণ করবে পুরো প্রক্রিয়াটাকে। যে ও ধরো কার্বন ডাই অক্সাইড কম আছে, তাহলে ওর অনুপাতে বাকিরা বিক্রিয়া করবে, ওর অনুপাতে বিক্রিয়াটা হবে। বুঝছো? ধরো আলোর তীব্রতা কম,
তো ওর অনুপাতে বাকিরা বিক্রিয়া করবে, ওর অনুপাতে। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এই যে কম পরিমাণে থেকে এই সালোক সংশ্লেষণটাকে নিয়ন্ত্রণ করবে তাকে লিমিটিং ফ্যাক্টর বলে। তাকে কি বলবো আমরা? লিমিটিং ফ্যাক্টর। হ্যাঁ, জাস্ট এই কনসেপ্টটুকু মাথায় রাখলেই হবে, তাকে লিমিটিং ফ্যাক্টর আমরা বলে থাকি। আচ্ছা, হ্যাঁ, তো ধরো এখানে কার্বন ডাইঅক্সাইড কম আছে, কার্বন ডাইঅক্সাইড এই পুরো প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করবে, সালোক সংশ্লেষণ, এটাকে এই জন্য কার্বন ডাইঅক্সাইডকে লিমিটিং ফ্যাক্টর বলবো। এখন সালোক সংশ্লেষণ সর্বোচ্চ হয় কখন জানো? কত তাপমাত্রায় সালোক সংশ্লেষণ সর্বোচ্চ হয়? কত তাপমাত্রায়? এটা হচ্ছে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রায় সালোক সংশ্লেষণ সর্বোচ্চ হয়, সবচেয়ে বেশি হয়। সবচেয়ে বেশি হয় এটা। এরপরে আসো, হ্যাঁ, এরপরে দেখো সালোক সংশ্লেষণের সর্বোচ্চ তাপমাত্রা গেল। এরপরে আমরা যদি বলি, এরপরে এখানে ধরো আমরা কি বলবো, যে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব। তাহলে ইয়েতে কত বলতো? কার্বন ডাই অক্সাইডের যে ঘনত্ব এইখানে কত? অক্সিজেনে, সরি, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব গম গাছে কত? গম গাছে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব 0.15%। গম গাছে কার্বন ডাই অক্সাইড লাগে 0.15%। আর যদি বলি জলজ উদ্ভিদে, চিন্তা করো জলজ উদ্ভিদে, হ্যাঁ, জলজ উদ্ভিদে তোমার সালোক কার্বন ডাই অক্সাইড থেকে 1.1%। কত? 1.1%। এজন্য মনে রাখবা, জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ বেশি হয়। জলজ উদ্ভিদে, কোন উদ্ভিদে যদি তোমাকে প্রশ্ন করে কোন উদ্ভিদে সালোক সংশ্লেষণ বেশি হয়? জলজ উদ্ভিদে। কোন উদ্ভিদে? জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ বেশি হয়। এটা হচ্ছে পয়েন্ট, ঠিক আছে? জলজ উদ্ভিদে বেশি হয়। তাহলে এটা বোঝা গেল, এই পুরো পয়েন্টটা, পুরো পয়েন্টটা ক্লিয়ার সবাই? আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না, এটা নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। জলজ উদ্ভিদে এত কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব, ওকে, কোন উদ্ভিদে কত, এটা তোমাদের একটু জানা লাগে। এরপরে আসি, এবার একটা কথা বলে, সালোক সংশ্লেষণের হার, সালোক সংশ্লেষণ হার বা ফটোসিনথেটিক কোশেন্ট ইংরেজিতে বলে, সালোক সংশ্লেষণের হার। হার মানে কি? সালোক সংশ্লেষণ হার মানে হচ্ছে যে আমার কার্বন ডাই অক্সাইড ত্যাগ, কার্বন ডাই অক্সাইড, সরি, ও তো ত্যাগ করে অক্সিজেন, অক্সিজেন ত্যাগ ডিভাইডেড বাই কার্বন ডাই অক্সাইড গ্রহণ। অক্সিজেন ত্যাগ ডিভাইডেড বাই, মানে কতটুকু ত্যাগ, হার মানে কি? কতটুকু ত্যাগ করলো ডিভাইডেড বাই কতটুকু গ্রহণ করলো। ত্যাগ ডিভাইডেড বাই গ্রহণ। তাহলে আমরা তখন এই জায়গায় কি বলবো? দেখো সালোক সংশ্লেষণে কি হয়? 6 অণু অক্সিজেন ত্যাগ হয় ডিভাইডেড বাই 6 অণু কার্বন ডাই অক্সাইড গ্রহণ হয়। 6 না? তাহলে 6 অণু অক্সিজেন ত্যাগ করে আর গ্রহণ করে কত কার্বন? 6। তাহলে 6। তাহলে আমরা বললাম সালোক সংশ্লেষণের হার কত? 1। সালোক সংশ্লেষণের হার কত? 1। ওকে, এটা তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, সালোক সংশ্লেষণের হার 1 হবে। ডান সবাই? এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমাকে বলো, তোমরা সালোক সংশ্লেষণের এই টপিক পর্যন্ত বুঝতে পারছো কিনা? এটা ভাইকে একটু বলো। হ্যাঁ, এটা একটু ভাইকে বলো, তাহলে একটু ভালো হবে। এটা বুঝে গেলে আমাদের আজকের পার্ট এতটুকু থাকবে, মানে সালোক সংশ্লেষণ আমাদের এতটুকুর মধ্যে কমপ্লিটেড। তবে আরেকটু একটা জিনিস আমি তোমাদেরকে একটা জিনিস এক্সট্রা একটু শিখাবো, সেটা হচ্ছে এই সালোক সংশ্লেষণের গুরুত্ব। একটু এটা দেখো, তোমাদের অনেক সময় এগুলা সিকিউতে দেয়, বুঝছো, যে এর গুরুত্বটা কি, এর গুরুত্ব কি, সিকিউতে এগুলা দেয়, বুঝছো। সালোক সংশ্লেষণ থেকে কিন্তু বারবার বলছি C3 C4 চক্র, এদের পার্থক্য এগুলো আসে, এগুলা বেশি আসে।
নেক্সট বৃহস্পতি কি ক্লাস হবে? বৃহস্পতিবার না, তোমাদের হচ্ছে শনি আর রবি এখন থেকে ক্লাস, আর মঙ্গল বৃহস্পতি হচ্ছে তোমাদের সেকেন্ড পেপার। ঠিক আছে, শনি রবি ফার্স্ট পেপার, মঙ্গল বৃহস্পতি সেকেন্ড পেপার চলে। ওকে, তো সালোক সংশ্লেষণের গুরুত্ব আলোচনা করব আমরা এখন কি আলোচনা করব? সালোক সংশ্লেষণের গুরুত্ব। আচ্ছা, কি গুরুত্ব বলো তো? উদ্ভিদের খাদ্য যোগায়। তো সালোক সংশ্লেষণে কি হয়? উদ্ভিদের খাদ্য তৈরি, উদ্ভিদের খাদ্য। দুই কি? প্রাণীদের খাদ্য, প্রাণী দেহের এদের খাদ্য হচ্ছে না, প্রাণীদের খাদ্য তৈরি হচ্ছে, প্রাণীদের খাবার তৈরি হচ্ছে। তাহলে উদ্ভিদের খাবার তৈরি হচ্ছে, প্রাণীদের খাবার তৈরি হচ্ছে, রাইট? হ্যাঁ, এগুলা, তাই তো? ওকে, তারপরে কি? শক্তি পাচ্ছ না? এই যে তুমি এখান থেকে গ্লুকোজ তৈরি হয়, এটা থেকে তুমি পরে শক্তি পাও, এটা থেকে কি পাও? শক্তি পাও। তাহলে আরেকটা পয়েন্ট আমরা বুঝলাম, শক্তির উৎস। আমরা এখান থেকে কি পাচ্ছি? এই যে গ্লুকোজ তৈরি হচ্ছে, এই গ্লুকোজ থেকে আমরা শক্তি তৈরি করতে পারতেছি। শক্তি তৈরি করতে পারতেছি। আরেকটা কি দেখো, পরিবেশ বিশোধন। মানে কি? তুমি কি করতেছো এই সালোক সংশ্লেষণের মাধ্যমে? সালোক সংশ্লেষণ কি করে? আমাদের বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গুলোকে গ্রহণ করে, করে না? করে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে নিচ্ছে। তাহলে আমার পরিবেশ বিশোধন হচ্ছে, রাইট? আমার আরেকটা লাভ হইলো পরিবেশ বিশোধন। এই যে ইয়েগুলো আসতেছে, হ্যাঁ, তোমার কার্বন ডাইঅক্সাইড গুলো ভিতরে ঢুকতেছে, পরিবেশ ঠান্ডা, পরিবেশ কি? ঠান্ডা হয়ে গেছে। ওকে, বিভিন্ন আমাদের সভ্যতার, এই যে তুমি উদ্ভিদের এগুলা থেকে সালোক সংশ্লেষণ হয়, খাবার তৈরি হচ্ছে, হ্যাঁ, এগুলা থেকে। তো আলটিমেটলি এইটা কি? আমাদের বিভিন্ন আসবাবপত্র, কত কিছু আমরা উদ্ভিদের এগুলা দিয়ে আমরা করতে পারতেছি। এই উদ্ভিদ পচে গিয়ে এগুলা থেকে কয়লা তৈরি হচ্ছে পরবর্তীতে, তাই না? এখান থেকে আমরা বিভিন্ন কাঠ দিয়ে আমরা ফার্নিচার তৈরি করি, বিভিন্ন রোড টোড এগুলাতে অনেক কিছুতে তৈরি করা লাগতেছে। তাহলে সভ্যতায়, সভ্যতায় ওর অবদান রাখতেছে। সভ্যতায় মানে কি? তোমার এই যে রোড বানাচ্ছে, নতুন নতুন এই যে কত কিছু তৈরি করতেছে, ফার্নিচার তৈরি করতেছে, তোমার যে, হ্যাঁ, কাগজ, কাগজ তৈরি হচ্ছে, রাবার তৈরি করা যাচ্ছে, এগুলো কি এখান থেকেই তো আসতেছে, তাই না? সালোক সংশ্লেষণ থেকেই। তাহলে সালোক সংশ্লেষণের মাধ্যমে তুমি আরেকটা পাচ্ছ। আর লাস্টলি কি দেখো, এই যে সালোক সংশ্লেষণে খাবার তৈরি হচ্ছে, এতে কি হয়? উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে না? তাহলে উদ্ভিদের, আমরা বলতে পারি কি, উদ্ভিদের দৈহিক বৃদ্ধি হচ্ছে। উদ্ভিদের কি হয় বলতো? দৈহিক বৃদ্ধি হয়। মানে উদ্ভিদ আস্তে আস্তে বড় হচ্ছে, ছোট খোকা বড় হচ্ছে, ব্যাপারটা এমন, ছোট খোকা বড় হচ্ছে। বুঝা গেল? এইগুলা হচ্ছে ওর পার্ট। কি কি আমরা গুরুত্ব, সালোক সংশ্লেষণ কি? তখন তুমি কি করবা? তোমাকে যখন এটা আসবে, তুমি পয়েন্টগুলা লিখে লিখে এক্সপ্লেইন, পয়েন্ট লিখবা, এক্সপ্লেইন করবা। ডান? দ্যাটস দ্য থিং। সো আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। ভাইয়া সবগুলো বললাম, ক্লিয়ার করলাম, তোমাদেরকে ইজি করে দিলাম। ঠিক আছে, আমার মনে হয় না এরপরে এখান থেকে আর ডাউট থাকবে। সালোক সংশ্লেষণের যাবতীয় যা হয়েছে তোমাদের সব কিছু পড়ানো হয়ে গেছে, তো তোমাদের আর এইগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছুই নাই। তোমরা রিল্যাক্সলি এখন ইয়ে করতে পারো। আমাদের আর 2টা ক্লাস হবে নেক্সট সপ্তাহে, শ্বসন। ওই 2টা ক্লাসে আমরা শ্বসন এই টপিকটা শেষ করব। তবে তোমাদের একটা মেইন কথা বলে রাখি, আমাদের কিন্তু সৃজনশীল উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে, এই সালোক সংশ্লেষণ থেকে আসে মেইনলি, এইটা থেকেই ম্যাক্সিমাম আসে। প্রচ্ছেদনের ওই খোলা বন্ধ কৌশলটা থেকে আসে, ওটা থেকে ভালোই প্রশ্ন আসে। এরপরে হচ্ছে খনিজ লবণ শোষণের মধ্যে ওই প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এইগুলা থেকে একটু বেশি আসে। দ্যাটস দ্যাটস ইট, এতটুকুই। এতটুকুই। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট সপ্তাহের শনিবার ও রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।